ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এবং কুমিল্লা অঞ্চলে বিপর্যয়ের একটি আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় এ ধরনের তথ্য উঠে এসেছে। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো ভূমিকম্প ও ভূতত্ত্ব প্রকৌশল বিশেষজ্ঞ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, যে গবেষণাটি আমরা দেখছি সেই গবেষণার এক ধরনের আশঙ্কা করা হচ্ছে যে যে কোনো মুহূর্তে বড় ধরনের একটি বিপর্যয় ঘটতে পারে। আসলে আমাদের প্রস্তুতি কি, আর এই বিপর্যয় আমরা কিভাবে মোকাবিলা করতে পারি? আমি যদি আগে একটু পটভূমি বলি, আসলে আমাদের এখানে ভূমিকম্পর কথা যদি বলে আমাদের, তাহলে হিস্ট্রিক্যাল আর্থকুয়েকগুলোর কথা বলতে, ওনারা যেটা নিয়ে কথা বলতে সম্ভবত 1762 সালে আরাকান আর্থকুয়েক নিয়ে কথা বলছে। ওই জায়গাতে একটা 8.5 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয়েছিল, এখন থেকে 250 বছর আগে, আবার হতেই পারে। তাছাড়াও বাংলাদেশের অন্য জায়গায় কিন্তু 1869 সালে কাছাড় আর্থকুয়েক, 1885 সালে বেঙ্গল আর্থকুয়েক, যেটার জন্য যমুনা ব্রিজ ডিজাইন করা হচ্ছে, 1897 সালে 8.1 ম্যাগনিটিউড, এটাকে গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক বলে, যেটার জন্য প্রায় ঢাকায় প্রায় 542 জন লোক মারা গেছে। তারপর 1918 সালে শ্রীমঙ্গল আর্থকুয়েক, সিলেটে চাঁপাইয়ে প্রায় 10 জন মারা গেছে। তারপর 1930 সালে ধুবড়ী আর্থকুয়েক, রংপুরের কুচবিহার এবং রংপুর মিলে যে ভূমিকম্পগুলো, এগুলো সবগুলো ভূমিকম্প যখন হয় তখন ঢাকার পপুলেশন খুবই কম, বা পুরো বাংলাদেশের পপুলেশন খুব কম ছিল। সেই জন্য ভূমিকম্পগুলো দেখা যায় যে 1897 সালে আর্থকুয়েক, যেটা 1900 সালের দিকে হতে, এখানে হয়তো প্রায় 1500 লোক মারা গেছে, বাট অন্যগুলোতে হয়তো 20 জন 25 জন করে মারা গেছে, কিন্তু সবগুলো কিন্তু 7 and above। তার মানে পুরো বাংলাদেশ কিন্তু ভূমিকম্পের ঝুঁকি এতে সবসময় ছিল, এখনো আছে। এখন কবে আসবে সেটা হচ্ছে প্রশ্নটা। এখন কবে আসবে সেটা নিয়ে না চিন্তা করে আমার মনে প্রস্তুতির দিকে, আপনি যে প্রশ্নটা করলেন প্রস্তুতির দিকে চিন্তা করে, এখন প্রস্তুত আমরা কি আদৌ প্রস্তুত? গত মানে যখন 2015-তে নেপাল আর্থকুয়েক হয়, তখন যিনি মিনিস্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের ছিলেন, সেক্রেটারি ছিলেন শাহ কামাল সাহেব, তাকে আমি তখন বলেছিলাম যে আমাদের বাংলাদেশের বাসাগুলা, মানে ভবনগুলো ভূমিকম্প সহনীয় না, আমার এগুলো সহনীয় করার জন্য রাজুকের কোনো উদ্যোগ নেওয়া উচিত। আপনি একটা রাজুকে একটা ইনস্ট্রাকশন দেন, যেহেতু অ্যাজ কোঅর্ডিনেটিং মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট, যে রাজুক যাতে তার যে জনগণ আছে তার এলাকায়, অধিক্ষেত্র এলাকায় 1500 স্কোয়ার কিলোমিটার, সবাই যে যার বাসা চেক করে রাজুকে একটা সার্টিফিকেট জমা দেয় যে আমার ভবনগুলো ভূমিকম্প সহনীয় কি সহনীয় না। এগুলো করতে একটা, আমি একটু বলছিলাম যে একটা ভবনকে চেক করতে 1.5 লাখ টাকা খরচ পড়বে, 6 তলা বাসা, আর সময় লাগবে 15 দিন। তো ওই কাজটা যদি তখন আমরা শুরু করতে, আমরা কিন্তু এগিয়ে যেতাম। আর আমি কেন ভবনের কথা বলছি দেখেন, যে কোনো ভবন, আমি যদি এবার 2023-এর টার্কি আর্থকুয়েক দিয়ে ঘুরে তাকাই, দেখবো যে 50,000 লোক মারা গেছে ভবন চাপা পড়ে, এবং একটা লোককে উদ্ধার করতে প্রায় 50 লাখ টাকা খরচ করতে টার্কি গভর্নমেন্ট, তেল সমস্ত কিছু মিলে। আর একটা ভবনকে মজবুতকরণ করতে খরচ হচ্ছে 1 কোটি টাকা। এইটা বলার কারণটা হচ্ছে, ভূমিকম্পে বলা হয় 90%, একটা শহরে 90% মানুষের জীবন বাঁচানো সম্ভব হয় যদি বিল্ডিং কোড অনুযায়ী ভবনকে ভূমিকম্প সহনীয় করা হয়, আর বাকি 10% মানুষকে বাঁচানো সম্ভব হয় আমরা যদি অ্যাওয়ারনেস ইকুইপমেন্ট কিনি, যেগুলা দিয়ে উদ্ধার কার্য চালু করা যায়। তাহলে আমাদের কোনটা করা উচিত? ভূমিকম্প থেকে মানুষকে বাঁচানোর জন্য, মোকাবিলার জন্য আমাদের অ্যাওয়ারনেসের থেকে বেশি প্রয়োজন ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ করা, এবং এক্সিস্টিং যে ভবনগুলো আছে সেগুলোকে ভূমিকম্প সহনীয় করা। সেই টেকনিকও আমাদের জানা আছে। এখন রাজুক বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের একার পক্ষে এটা সম্ভব না। আমি একটু আগে আপনাকে বলছিলাম থার্ড পার্টিকে এনগেজ করা, অর্থাৎ প্রফেশনাল যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার, প্ল্যানার আছে আর কি, তাদেরকে ব্যবহার করা। সেটার জন্য আমরা একটা 2016-তে একটা রিপোর্ট দিয়েছি রাজুকের কাছে, বলছে জামিলুল, যে উনি মারা গেছে, ওনার নেতৃত্বে একটা কমিটি, যে রাজুক ঢাকায় 8টা জোন আছে, 8টা জোনে আমরা নিয়োগ দিয়ে দিতে পারি কিছু কিছু প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের, যারা এগুলো চেক করে রাজুর কাছে রিপোর্ট দেবে। ব্যয় কিন্তু সরকারের একটাও না, সব ব্যয় কিন্তু সাধারণ মানুষের পকেট থেকেই হবে। এটা একটা গেল। আরেকটা হচ্ছে আমাদের প্রফেশনাল যে প্ল্যানার বা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার, তাদেরকে শর্ট টার্ম লং টার্ম ট্রেনিং এর জন্য, এটাও কিন্তু আমাদের করা হয়নি। আইবি অনেক কিছু বলে, কিন্তু আইবি আমাদের একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন ছাড়া কিছুই না। আইবির যে কাজ, প্রফেশনাল ট্রেনিং দেওয়া, প্রফেশনালিজম তৈরি করা, তারা ওরা কোনোদিনই করে। তারা সবসময় দেখা গেছে তারা পলিটিক্যালি কি গেইন করবে, ওদের প্রফেশনাল যারা চেয়ারম্যান আছে, প্রেসিডেন্ট, তার দিকে সবচেয়ে নজর। স্যার, ঢাকায় আসলে বলা হয় যে এত ভবন ঝুঁকিপূর্ণ আছে, সেক্ষেত্রে কত ভবন আছে যে একেবারে ধসে পড়তে পারে? সেক্ষেত্রে আরেকটি রেস্কিউয়ের একটি ব্যাপার আছে, সেগুলো কি আমরা প্রস্তুত আসলে? ঢাকায় আপনাকে যেটা বলছিলাম যে জেনারেলি আমি একটা কথা বললাম যে টার্কিতে কি হয়েছে, ঢাকাতে টোটাল বাসা আছে 21 লাখ, তার মধ্যে পাকা দালান আছে 6 লাখ, অর্থাৎ 4 তলা এবং তার উপর যে পাকা দালানগুলা। এগুলোর মধ্যে আমরা 2013-তে রানা প্লাজার পর 3,500 ফ্যাক্টরি চেক করে আমরা রাফলি 35% খারাপ পেয়েছি, অর্থাৎ 35% ভবন ভূমিকম্প সহনীয় পেয়েছি।
রিসেন্টলি রাজুকের অর্থায়নে, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে রাজুক 3,500 স্কুল এবং হসপিটাল বিল্ডিং চেক করতে, সেখানে 40% ভবন পেয়েছে যেগুলো ভূমিকম্প সহনীয়। এবারে যে বলা যায় যে বাংলাদেশের যে প্যাটার্ন, বিল্ডিং একই রকম ভাবেই তো তৈরি, এগুলা রাফলি 35 থেকে 40% বিল্ডিং হয়তো ভূমিকম্প সহনীয় না। বাট এটাকে এক্স্যাক্টলি করার জন্য আমি তার বলছি যে প্রত্যেকটা ভবন ধরে ধরে চেক করলে হয়তো আমরা অ্যাকচুয়াল তথ্যটা পাবো, বাট রাফ এস্টিমেট 35% প্লাস হচ্ছে ভূমিকম্প সহনীয় না। এখন দেখেন, একটা বিল্ডিং, রানা প্লাজার ঘটনা, আমি যদি পুরান ঢাকা 2004-এর সাকরিবাদ ইনসিডেন্সের কথা বলি, একটা বিল্ডিং ভেঙে যাওয়ার পরে প্রায় 10 থেকে 14 দিন লেগেছে উদ্ধার করতে। সাকারিবাজার যখন 2004-এ ঘটনা ঘটে, ওই বাসায় লোক থাকতো 30 জন, 19 জন স্পট ডেড, বাকি 11 জনকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং লোকাল কমিউনিটি ভলান্টিয়ারকে প্রায় 14 দিন কাজ করতে হয়। রানা প্লাজার ক্ষেত্রেও কিন্তু ওরকম 15 দিনের মতো লেগেছে। তার মানে আমাদের যে ওই যে বললাম 35% বিল্ডিং যদি ভেঙে পড়ে, এই উদ্ধার কার্য চালানোটা কিন্তু মানে বিশাল লঙ্কা কাণ্ড হয়ে যাবে। এখন এই জন্য বলা হচ্ছে যে ভূমিকম্প সহনীয় যদি ভবনটা আমরা প্রথম থেকে নির্মাণ করি এবং এক্সিস্টিং বিল্ডিংকে যদি ভূমিকম্প সহনীয় করি, আমাদের সরকারের উপরও চাপ কমবে, আমাদের সার্চ অ্যান্ড রেস্কিউর উপরও চাপটা কমবে। নাহলে আসলে এটা আমরা কোনোদিনই এটাকে ম্যানেজ করে উঠতে পারবো না। আরেকটা জিনিস যেটা করা উচিত, যে একটা মেয়রের ক্ষমতায়ন করে দেওয়া উচিত। একটা শহরে, সারা দেশে, পৃথিবীতে যে সমস্ত দেশে এগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, সেখানে দেখা যায় যে মেট্রো গভর্নমেন্ট তৈরি করা থাকে এবং মেয়রের আন্ডারেই ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং পুলিশ কাজ করে। কারণ যখন ডিসিপ্লিনের প্রয়োজন হয় এটাই কাজ করে। আমাদের দেখা যায় যে ডিসিপ্লিন আনতে পারছি না, আমরা আর্মিকে ডেকে আনছি। সব জায়গায় কিন্তু আর্মিকে ইনভলভ করার একটা ডেমোক্রেসি ভেতরে কিন্তু আর্মি সবসময় ইনভলভ হবে, পুলিশই ঠিকমতো কাজ করবে, সেটাও আমাদের অভাব আছে। সাথে সাথে মেয়রের ক্ষমতায়নের জন্য যেটা করা হচ্ছে, মেয়রের যে টোটাল বাজেট অ্যানুয়াল, তার থেকে 5% সরিয়ে রাখা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য এবং একটা ইউএসসি এস্টাবলিশ করা প্রয়োজন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারলেন। আপনারা শুনছিলেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বক্তব্য। আপনারাও আপনার মতামত জানুন, থাকুন আমাদের কাহাতে প্ল্যাটফর্মের সঙ্গে।